তাকাও সবাই। সবাই দেখেন, আমরা একটা স্টোরির একটা নিয়ম দেখাই। কেমন স্টোরি কিভাবে আমরা লিখবো, এখান থেকে আগে একটা স্টোরি আমরা চুজ করি। স্টোরি ধরো এখান থেকে একটা সহজ দিয়ে আমরা শুরু করি, কি বলো? আমরা a friend in need is a friend indeed. ওকে, এটা ধরছি আমরা। আচ্ছা, তার আগে আমরা স্টোরি কিভাবে বানাবো, কিভাবে স্টোরি আমরা নিজে থেকে লিখবো, চলো এই ওয়েটাকে দেখি আমি। তো ওয়েটা যদি আমি তোমাদেরকে শো করতে চাই, তাকাও, আমাদের কিছু রেকর্ড করতেছি, আমাদের কিছু স্ট্রাকচার দেখায় আগে। ফার্স্ট হচ্ছে তোমার একটা স্ট্রাকচার দেখো, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার যেটা সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি অবজেক্ট। আশা করি মোটামুটি এটা সবাই জানো। এটার বাংলা সাউন্ডটা হচ্ছে তোমার ল, লে। হ্যাঁ, এটা সবার মুখস্থ আমার কাছে যারা আছে। ল লেলাম সাউন্ডটা কি স্যার? এই একটা স্ট্রাকচার ল লেলাম, ঠিক আছে। এটার আগে এটা একটু আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। কারণ বেশি স্ট্রাকচার দিলে তো তোমরা পারবে না, আমি তো জানি, ঠিক আছে। তোমাদের শিখতে অনেক সমস্যা। বার প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। এইটা মানে এটা বাংলাটা আমি বলি তেছিলাম, তেসি তেছো না, এটা হচ্ছে তেছিলাম, হয়েছে আর বলিস না, তেছিলাম তেছিলে, ঠিক আছে, অথবা তেছিলেন। এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা কি করব, এটা করব। দুইটা স্ট্রাকচার আগে লিখো, সবাই লিখো প্লিজ, কাইন্ডলি লিখো সবাই। এই দুইটা স্ট্রাকচার প্লিজ কাইন্ডলি একটু লিখো। লেখা হয়েছে? আচ্ছা তাকাও, আবার যদি এটাকে তুমি কখনো নট করতে চাও, স্যার এই যে ফার্স্ট সেন্টেন্স যেটা আছে এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, এখানে দেখো, এখানে কিন্তু ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি নেগেটিভ মানে ভার্বের পর এই অক্সিলারি ভার্বের পরে নট দিলেই হয়ে যায়, কিন্তু এখানে তো কোনো নাই, অক্সিলারি ভার্ব আছে। এইটাকে নেগেটিভ করতে গেলে ভার্বের আগে তোমাকে ডিড নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডিড নট, মনে থাকবে তো? হ্যাঁ, না বোধক যদি করতে চাও, কারণ তোমার তো শুধু হ্যাঁ বোধক হবে না, না বোধক বাক্য তো লাগবে। তাহলে এটাকে না বোধক করতে চাইলে তুমি কি করবা? ডিড নট ইউজ করবা। এটাও লিখে রাখতে পারো, ঠিক আছে। না বোধক ওই সেন্টেন্সে আমি যেভাবে লিখছি ওই লিখতে পারো উপরে, যে না বোধক করতে চাইলে বারবার আগে কী করতে হবে? ডিড নট ইউজ করতে হবে। আবার এইটাকে যদি তুমি না বোধক করতে চাও, এইটাকে না বোধক করতে চাইলে যে অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্বের পরে শুধু নট ইউজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে আর কিছুই না, ঠিক আছে স্যার। মানে আমার একটা বাক্য কীভাবে হ্যাঁ বোধক করবো এবং কীভাবে না বোধক করবো দুইটাই জানতে হবে। তাহলে আমি দুইটা স্ট্রাকচার শিখলাম এবং দুইটা স্ট্রাকচারই কীভাবে হ্যাঁ বোধক করবো এবং না বোধক করবো সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে যখন আমরা ডিড নট ইউজ করবো স্যার, ডিড নট যখন ইউজ করবো তখন ভার্বটা কিন্তু 1 নম্বর ইউজ করতে হবে। কয় নং? 1 নং। লিখে ফেলতে পারো যে ডিড নট যদি ইউজ করি তখন ভার্বটাকে দিতে হবে কয় নং? 1 নং। তখন আর 2 নং রাখা যাবে না নেগেটিভ করার ক্ষেত্রে। আর এটাকে নেগেটিভ করলে জাস্ট এটার সাথে নট দিলেই হবে। ওকে, যে ওয়াজ নট, ওয়ার নট আর আইএনজি ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। এবার আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমার এইটারই, আচ্ছা এই দুটা কাটি। হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, কী হবে? ওয়াজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট। এটা কখন হবে? যদি ছিল বোঝায়। কি বোঝায়? ছিল মানে ব্যক্তি। আমি আর একটু বলি, এখানে একটু লিখি যে ব্যক্তি নিজে ছিল। এখানে কোনো ভার্ব থাকবে না, এখানে কোনো মেইন ভার্ব মানে এখানে মেইন ভার্ব থাকবে না। এখানে বোঝাবে কি ব্যক্তি নিজে ছিল, এক কথা ছিল বোঝাবে। কি বোঝাবে? এটা একটা সাউন্ড যদি কখনো বোঝায় ছিল, ছিল, ছিলাম, এরকম কথা আর কি। ছিল, ছিলাম, ছিলেন। তো এখানে কে ছিল মানে যার কথা বলবো, মানে যে প্রাণীটার কথা বলবো, ও প্রাণী, ব্যক্তি বা বস্তু এটা নিজে ছিল। এটা নিজে ব্যক্তি বা বস্তু, বলো ব্যক্তি
বস্তু নিজে ছিল, কি ছিল? নিজে ছিল বুঝালে, ছিল বুঝালে। ঠিক আছে, এটাও লিখো যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট, এটার অর্থ হচ্ছে ছিল, মানে ছিল বুঝালে। কি ছিল বুঝালে? ব্যক্তি বা বস্তু যদি নিজে ছিল বুঝাইলে, নিজে ছিল বুঝালে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। ওকে, আর এটাকে যদি নাবোধক, নাবোধকের বিষয়টা তোমাকে জানতে হবে মাঝে মধ্যে, কেমন? নাবোধকের বিষয়টা মাঝে মধ্যে জানবে তোমরা। এইটাকে যদি আমরা নট করতে চাই স্যার, তখন ওই ওয়াজ ওয়ারের পরে কী দিতে হবে? নট। ওয়াজ ওয়ারের পরে কী লিখবো? নট লিখবো, এতটুকুই। ওকে, এখানে তেমন কিছু না। এখানে মানে মেইন ভার্ব থাকে না, এই স্ট্রাকচারে মেইন ভার্ব থাকে না। আমি সবগুলো আলোচনা করে দিব, ডোন্ট ওরি, একবার সবগুলো আলোচনা করবো যা যা দরকার। ক্লিয়ার? স্যার লেখা হয়েছে সবার? সবাই লিখছো? আচ্ছা, লাস্ট স্ট্রাকচার সেটা হচ্ছে আমার সাবজেক্ট প্লাস তোমার হেড। সাবজেক্ট প্লাস কি? হেড প্লাস অবজেক্ট। এটাও সেম, এটার অর্থ ছিল। এখন কথা স্যার ওইটার অর্থ ছিল, এটার অর্থ ছিল কিভাবে? এটা হচ্ছে তোমার ব্যক্তি, ওইখানে তো ব্যক্তি নিজে ছিল না, এটা ব্যক্তি নিজে না, ব্যক্তির কিছু। আমি কথাটা বুঝাই, ব্যক্তির কিছু, অনেকটা স্পিকিংয়ের মতোই, কিছু ছিল বুঝালে, মানে ব্যক্তি নিজে ছিল না, ব্যক্তির কিছু ছিল বুঝালে, ব্যক্তির কিছু ছিল বুঝালে আমরা হ্যাড লিখবো। এমনি ওয়াজ ওয়ার তো ছিল, মনে রাখবো ওয়াজ ওয়ার তো হ্যাড অর্থও ছিল। তার মানে ওয়াজ ওয়ার লিখবো ব্যক্তি নিজে থাকলে, আর হ্যাড লিখবো ব্যক্তির কোনো কিছু থাকলে। পার্থক্য বুঝো, কারণ তুমি যদি একবার ক্রিয়েট করে লিখতে পারো, এর চেয়ে মজা দুনিয়া কখনো পাবা না। পড়াশোনা এর চেয়ে বেশি মজা কোথাও পাবা না। আর যদি এটা নাবোধক হয় না, নাবোধকটা একটু দেখে রাখো, এখানে আমি একটু আলাদা লিখে দিই। নাবোধকের ক্ষেত্রে এটারে যদি আমি নাবোধক করি, তখন সাবজেক্ট প্লাস এখানে লিখতে হবে তোমার ডিড নট। কি লিখতে হবে? ডিড নট দিয়ে প্লাস হ্যাভ লিখতে হবে, হ্যাভ। আর হ্যাড লেখা যাবে না, পরে অবজেক্টে তোমার বসাইতে হবে। এটা হচ্ছে নাবোধকের ক্ষেত্রে। টাকার ক্ষেত্রে নাবোধক মানে এটা কি? ছিল না বুঝালে, ছিল ছিল না। ডিড নট হ্যাভ মানে কি? ছিল না। এই কয়টা স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার নাই। তোলা হয়েছে তানভীর? লোক, এবার আমরা ফার্স্ট থেকে আসি। প্রথম স্ট্রাকচারটা আমরা লিখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি? অবজেক্ট। আচ্ছা, এটাকে আমি বুঝাই, এটা টেন্সের স্ট্রাকচার। এটার বাংলাটা হচ্ছে ল লে লাম। বিষয়টা হচ্ছে এখানে আমি যখন বলবো যে কোনো কিছু অতীতে করেছিল, করেছিলাম, করেছিলেন, যেমন আমি যদি বলি যে আমি, কি বললাম? আমি, ধরো আমি বললাম যে ভাত দিয়ে দিই, সহজ বাক্য দিয়ে, ভাত খেয়ে, বলো আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়েছিলাম। এখন তোমরা বলবো স্যার এখানে তো ছিলাম আসছে না, এখানে শুধু ছিলাম, এখানে কিন্তু ভার্ব আছে, খাওয়াটা একটা ভার্ব। আর যেখানে শুধু ওয়াজ ওয়ার বলছে কি, ওইখানে কোনো ভার্ব থাকবে না, শুধু থাকবে ছিল কথাটা। ওইখানে কোনো ভার্ব থাকবে না, কি থাকবে? শুধু ছিল কথাটা থাকবে। আর এখানে ভার্ব থাকা অবস্থায় ওই ওই যে পরে যে দুইটা স্ট্রাকচার দিছি, ভার্ব থাকা অবস্থায় বাক্যে ওই দুইটা স্ট্রাকচারে কোনো ভ্যালু নেই। ভার্ব না দেখে যদি ছিল সাউন্ডটা আসে, তখন ওই দুইটা স্ট্রাকচারের ভ্যালু আছে। কথা কি বুঝতে পেরেছো স্যার? তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটাকে যদি আমরা ইংলিশ করি, দেখো আমি কিন্তু লাস্টে লাম কথাটা পেয়েছি না স্যার? তো লাস্টে যদি আমি লাম কথাটা পেয়েছি, কথাটা বুঝো, তার মানে ললে লাম পাইলেই হচ্ছে কি সাবজেক্ট দিব, ভার্বের টু দিব, অবজেক্ট দিব। মনে থাকবে তো? তা সাবজেক্ট ভার্বের টু অবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কোনটা? আই দিলাম, আয়ের পরে কি দিতে হবে? ভার্বের টু। তাহলে খাওয়ার ইংলিশটা কি? ইট। ইটের টু কত? অ্যাট। আই অ্যাট, অবজেক্ট দিব, অবজেক্ট কোনটা? ভাত। অবজেক্টটা কি? ভাত, রাইস। আই অ্যাট রাইস। দেখো ও টু আনসার হয়ে গেছে।
তুমি ললে লাম সাউন্ডটা আসলে তুমি চলে যাবে কোথায়? স্ট্রাকচারে, যে প্রথমে সাবজেক্ট দিতে হবে, ভার্বের টু দিতে হবে, অবজেক্ট। কিন্তু ভুলেও পুরো সেন্টেন্সটাকে যে আমরা যেভাবে মানে সচরাচর যারা ট্রান্সলেট করে ডাইরেক্ট অর্থ ট্রান্সলেট করে, যে আমি ভাত খাই, আই রাইস অ্যাট, এরকম এরকম বললে হবে? আই রাইস অ্যাট। আর আমি ভাত খাই বলে আই রাইস ইট, এগুলো কি হয়? তাহলে মনে রাখবা, ইংরেজরা যখন অ্যাসার্টিভ বাক্য বলে বা আনসার রিপ্লাই দেয়, ওরা সাবজেক্টের পরপরই ভার্বের ইউজ করে। তো আমরা স্ট্রাকচার যাবো, তুমি নিয়ত করতে হবে এটা যে আমি ডাইরেক্ট ট্রান্সলেটে যাব না, মানে অর্থ ট্রান্সফার করব না, আমি সাউন্ড থেকে স্ট্রাকচারে চলে যাব। কোথায় চলে যাব? স্ট্রাকচারে যাবা। তুমি যে ইংলিশটা বলবে একবারে তুমি নির্ভয়ে বলতে পারবা যে তোমার এখানে বিন্দু পরিমাণ ভুল হবে না। আর স্ট্রাকচার ছাড়া যদি ট্রান্সলেটে চলে যাও, ওই রকম বলতে হবে যে আই রাইস ইট, বলতে হবে ওই রকম। আই ইট রাইস বলতে পারবা না, কারণ তুমি তো ওই অর্থ ট্রান্সফার, কেউ যখন তোমাকে একটা বাংলা বলে, তুমি যখন ট্রান্সলেট করতে যাও, তুমি কী করো? ওই মানে অর্থটাকে ট্রান্সলেট করো, যে কারণে তোমার ভুল হয়। কথা ক্লিয়ার? সবসময় চলে যাবে কোথায়? স্ট্রাকচারে। তাহলে আই এট রাইস। এখন মনে করো সেম একইভাবে যদি আমাকে আরেকটা কিছু বলা হয়, আমি ভাত খেয়েছিলাম না, ধরো আমরা বললো কি যে আমি গিয়েছিলাম, আমি কি কোথায় গিয়েছিলাম এটা পরের কথা, দেখো আমি গিয়েছিলাম, আচ্ছা এটা গিয়েছিলাম, যাই হোক, গিয়েছিলাম বা গিয়েছিলাম, এটা দেখো এখানেও কিন্তু লাম আছে। আর এটা ভার্ব না, কি ভার্ব না? যাওয়া একটা ভার্ব না? আর বাংলায় ভার্ব কোথায় খুঁজে পাবা? বাক্যের শেষে। আমরা যে বাঙালি, আমরা ভার্বটা কোথায় ইউজ করি বলো তো? বাক্যে। ইংরেজিতে ইউজ করে কোথায়? সাবজেক্টের পরে। তাহলে আমি গিয়েছিলাম, আবার লাম পেয়েছি, ভার্ব আছে, তাহলে স্ট্রাকচার কোনটা হবে? সাবজেক্ট ভার্বের টু প্লাস কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? আই, ভার্বের টু দিব, ভার্ব কোনটা? গিয়েছিলামটা। তাহলে যাওয়ার ইংলিশটা কি? গো। গো এর টু হবে ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম তো বলে নাই, বাদ। যদি বলে ওইটা অবজেক্ট লাস্টে তোমার যেমন খুশি তেমন যাও, দ্যাটস নট এ ম্যাটার। প্রিপোজিশন দিয়ে তুমি অনেক বড় করতে পারো, ওইটা কোনো ফ্যাক্ট না। আপাতত সেন্টেন্সটা বানানোটা আগে শিখো। তাহলে ললে লাম দিয়ে পারবো, সাবজেক্ট দিয়ে কী দিব? হ্যাঁ, তারপর বাকিটা আমি স্টোরিতে দেখাবো, এখানে করলে লম্বা হয়ে যাবে, ঠিক আছে? এরপরটা আসো, এরপরটা কী বলছি স্যার? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস কি ভার্ব ওয়ান প্লাস কি আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এটা সাউন্ড হচ্ছে তেছিল, তেছিলাম। কি সাউন্ডটা? যেমন দেখো, এই ওই আমি ভাত খেয়েছিলাম বলছিলাম না, এখন ধরে বললাম যে আমি ভাত, মানে শুদ্ধ ভাষায় বললে খাচ্ছিলাম, আর একটু সাধু ভাষায় বললে কি? খাই তে সি লাম। আমি একটু সাধু ভাষায় বলি কেন? অর্থটা পেতে সুবিধা হয়। কথা ঠিক আছে? আমি ভাত খাইতেছিলাম, একটু লক্ষ্য করো তো লাস্টে তেছিলাম কথা আছে নাকি নাই? স্যার তেছিলাম কথাটা আছে, তেছিলাম। এখন এখানে শুধু ছিল বা ছিলাম কথা নাই, সাথে কিন্তু খাওয়া কথাটা আছে। কি আছে? খাওয়া। তার খাওয়া কি একটা ভার্ব না? তাহলে কোন স্ট্রাকচার? এই টেন্সের স্ট্রাকচার। কোন স্ট্রাকচার? মানে যদি আমি বলছিলাম যদি ভার্ব না থাকে, ওই যে পরের দুইটা স্ট্রাকচারে যাব, ভার্ব তো আছে, ভার্ব থাকলে তাহলে খাইতেছিলাম মানে অতীতে কোনো কাজ রানিং থাকা। যেমন একটা স্টোরি আছে যে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, ওইখানে বলে না যে দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল। এক্সকিউজ মি, দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল, তাহলে অতীতে রানিং ছিল না? আর আমি যে বলছি এখানে আমি খাইতেছিলাম, অতীতে মানে কি? খাওয়াতে ছিলাম, রানিংয়ে ছিলাম। তা রানিংয়ে যদি থাকে, অতীতে রানিংয়ে না থাকলে ললে লাম আসলে ওই সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি অবজেক্ট। একটু আগে বলছি আমি ভাত খেয়েছিলাম, এনে কোনো রানিং বোঝাচ্ছে না। এখন বলছি আমি ভাত খাইতেছিলাম, মানে আমি তখন রানিংয়ে ছিলাম। অতীতে রানিং বুঝাইলেই সাবজেক্ট দিবা, ওয়াজ ওয়ার ইউজ করবা। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত, কথা ক্লিয়ার? আমি ভাত খাইতেছিলাম। সিস্টেমটা হবে কিন্তু এই জায়গায়। এরপরটা লক্ষ্য করো, যদি আমি এটাকে এডিট করে আরেকটা কিছু লিখি, ওই যে আমি গিয়েছিলাম বললাম না, এখন ধরো বললাম যে আমি যাইতেছিলাম, বলো আমি যাইতেছিলাম, ধরো আমি এটা বললাম,
তো এটাকে যদি আমি কনভার্ট করি, আমি যাইতেছিলাম মানে রানিংয়ে ছিলাম, শুধু লাম আছে নাকি তেছিলাম আছে, তারপর রানিংয়ে ছিলাম। রানিংয়ে মানে কি আই, রানিং মানে এই স্ট্রাকচার, রানিং মানে কি আই ওয়াজ, বলা আই ওয়াজ কি হবে ভার্ব, ওয়েন্টিং হবে না কিন্তু, অনেকে কিন্তু তারপর পারবে টু দিয়ে আইএনজি দিয়ে দেয় না, আইএনজি কখনো টু এর সাথে হয় না, ওয়ানের সাথে হয়। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, শুদ্ধ ভাষা বলে আমি যাচ্ছিলাম, সাধ্য ভাষা বলে কি আমি যাইতেছিলাম। তার বাক্য তৈরি করতে পারবো এই দুইটা দিয়ে। এখন কথা হচ্ছে বাকিটা যেটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম স্যার, সাবজেক্ট প্লাস বলো ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস কি ওয়াজ ওয়ার প্লাস কি শুধু অবজেক্ট। এটা কখন ইউজ করবো জানো, হ্যাঁ এটার অর্থটা কি ছিল, ছিল, মনে রাখবা এটা ব্যক্তি নিজে ছিল, এটা কি ছিল, ব্যক্তি নিজে ছিল। ধরো আমি বললাম, লক্ষ্য করিও, আমি বললাম যে আমি, বলো আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন কি শিক্ষক ছিলাম। একটু লক্ষ্য করো, আমি একজন শিক্ষক ছিলাম, লিসেন টু মি। আচ্ছা আমি নাড়াচ্ছে কে, আমি একজন শিক্ষক ছিলাম, অতীতে বা ফিউচারে যদি আমি বলি আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে এটা অতীতের কথা হয়ে যাচ্ছে না। তোমাকে আগে লক্ষ্য করতে আমি বলছি, ফার্স্ট অফ অল তোমাকে ভার্ব খুঁজে বের করতে হবে, বাক্যে ভার্ব কোনটা, আমি একজন শিক্ষক ছিলাম ভার্ব নাই, তাহলে এখানে ভার্ব কোনটা, ছিলামটাই ভার্ব। এখানে ভার্ব কোনটা স্যার, এখানে ছিলামটাই হবে কি ভার্ব। আবার বলেন এখানে ভার্ব কোনটা হবে স্যার, ভার্ব হবে কোনটা, ছিলামটা, মনে থাকবে তো, যেখানে ছিলামটাই হচ্ছে ভার্ব। তাহলে এখানে শুধু ছিলাম, অন্য কোনো ভার্ব নাই, তাহলে শুধু ছিলামের ইংলিশটা কি বলছিলাম, ওয়াজ ওয়ার। শুধু ছিলামের ইংলিশটা কি বলছি, মনে থাকবে তো। তখন যে দেখো লক্ষ্য করে দেখেন, কিন্তু খাওয়া যাওয়া নেওয়া কোনো ভার্বেই নেই, মেইন ভার্ব নাই, এখানে শুধু সাউন্ড আসতেছে ছিলাম। আচ্ছা ছিলাম যে ছিলোর ইংলিশ তো দুইটা বলছি, একটা বলছি যে ওয়াজ ওয়ার অর্থ ছিল, আর হচ্ছে হ্যাড অর্থ কি ছিল, এই দুইটার আগে তফাৎ বোঝাই। ওয়াজ ওয়ার কখন বসাবো এবং হ্যাড কখন বসাবো, ওয়াজ ওয়ার বসাবো এইটার অর্থ ছিল, হ্যাড অর্থ কি ছিল, পার্থক্যটা লক্ষ্য করো। ওয়াজ ওয়ার ইউজ করব যখন ব্যক্তি নিজে ছিল, ব্যক্তি, এই যে আমি একজন শিক্ষক ছিলাম, এটা কিন্তু আমি নিজেই তো ছিলাম নাকি আমার কিছু ছিল। আর হ্যাড ইউজ করব যখন আমার কিছু একটা ছিল, যেমন দেখো আমি একজন শিক্ষক ছিলাম, তখন এটাকে যদি আমি ইংলিশ করতে যাই, লক্ষ্য করিও, আমি একজন শিক্ষক ছিলাম বলবো কি আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, যে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস কি অবজেক্ট, ওকে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ওয়াজ ওয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। তা আমি একজন শিক্ষক ছিলাম, এখানে শুধু ছিলামের জন্য কি আসছে ওয়াজ, এটা আমি নিজে ছিলাম। আচ্ছা এখন যদি বলি যে আমার একটা কলম ছিল, আমার একটা কি ছিল, তখনও কিন্তু এই সেম স্ট্রাকচারে যাবো যে সাবজেক্ট আই, কিন্তু তখন বলবো যে হ্যাড, আই হ্যাড এ পেন। এখন কথা হচ্ছে এখানেও হ্যাড অর্থ কিন্তু ছিল, হ্যাড অর্থ ছিল, আর এটা ওয়াজ অর্থ কি ছিলাম। পার্থক্য হচ্ছে এইটা আমি নিজে ছিলাম, আমি নিজে টিচার ছিলাম, আর এখানে যে পেনের কথা বলছি এই পেনটা কিন্তু আমার ছিল, আমি কলম ছিলাম না। যদি কেউ লিখে যে আই ওয়াজ এ পেন, এটা হবে যে আমি কলম ছিলাম, কি হবে, তার মানে কি বোঝা গেল, যদি যার কথা বলবা সে নিজে একটা কিছু ছিল যদি বুঝাই, তাহলে ওয়াজ, এটা মাথায় থাকবে তো, সিম্পল হিসাব। যদি তার মানে ব্যক্তি নিজে কিছু একটা ছিল, তুমি ধর একজন স্টুডেন্ট ছিলে, ঠিক আছে, অফ ক্লাস 10, ক্লাস 10 একজন স্টুডেন্ট ছিলে, তাহলে কি বলবা, আই হ্যাড এ স্টুডেন্ট অফ ক্লাস 10 নাকি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। এবার বলো আমার কিছু বন্ধু ছিল, তোমার বন্ধু ছিল, তুমি বন্ধু ছিলে না, আই হ্যাড সাম ফ্রেন্ডস, আই হ্যাড সাম, আমার কিছু বন্ধু ছিল। তোমরা কি তফাৎ বুঝতে, দেখো ইংলিশ জানলে স্ট্রাকচার বুঝলে কথা বলতে একটা মজা। আমরা তো বর্তমান যুগে আমরা কিন্তু কেউই লজিকে যেতে চাই না, ঠিক আছে। ধরো আমি লজিক মানে একবারে ঘুরায় পড়াইতে, আমিও এখন অলস হয়ে যাচ্ছি কেন, কারণ তোমাদের অনাগ্রহ দেখতে দেখতে, বুঝো নাই। কিন্তু সত্য কিন্তু এইটাই যে গভীরে পড়ার মজা আছে। কারণ এই যে কাউকে যদি এখন সচরাচর জিজ্ঞেস করে যে বলো তো আমার বাবার একটা গরু ছিল,
তো সচরাচর তো চিন্তা করে ছিল ইংলিশ কি ওয়াজ, তখন বলে মাই ফাদার ওয়াজ এ কাউ, বলে কি না? এখানে অনেকে বলতাম কি না, ডাইরেক্ট বলতাম তো মাই ফাদার ওয়াজ এ কাউ। এটার অর্থটা কি হয়? আমার বাবা নিজে একটা গরু ছিল। এটা কিন্তু পয়েন্ট হচ্ছে আমার বাবা ছিল না, আমার বাবার ছিল, তার মানে এটা হবে হ্যাড। মাই ফাদার হ্যাড এ কাউ। কথা ক্লিয়ার? আসলে আমার বাবা একজন কৃষক ছিল, মাই ফাদার ওয়াজ এ ফার্মার। মনে থাকবে তো? বুঝতে পেরেছো? তাহলে দেখো ইংলিশ বলতে পারলে একটা ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু অনেক ভালো লাগে, ফিলিংসটা গুড আসে। লিসেন, শেষ। পার্থক্য বুঝছো? আর যদি নেগেটিভে বলো কখনো, নেগেটিভ যদি বলো যে আমি টিচার ছিলাম না, তখন বলবো কি, এই যে আই ওয়াজের পরে জাস্ট এখানে নট দেবো, আই ওয়াজ নট এ টিচার। এখানে ওয়াজ নট এ লিখবো, আই ওয়াজ নট এ টিচার, আমি একজন টিচার ছিলাম না। আর যদি বলে যে আমার একটা কলম ছিল না, তখন এখানে কিন্তু আই হ্যাড নট লেখা যাবে না, এখানে লিখতে হবে আই ডিড নট, আই ডিড নট, তখন হ্যাডটা হয়ে যাবে হ্যাভ, আই ডিড নট হ্যাভ এ পেন। সিম্পল। আমি নেগেটিভ শিখে গেলাম, পজিটিভও শিখলাম, নেগেটিভ। ইংলিশে কথা বলা কিন্তু খুবই সহজ, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে স্পিকিং ইন ইংলিশ, বাট এটাকে আমরা ট্রাজিক হিসেবে তৈরি করি, দ্যাটস ওয়াই ইট সিম টু ডিফিকাল্ট টু আস। এটা আমাদের কাছে কি ডিফিকাল্ট মনে হয়। ক্লিয়ার স্যার? আমরা ডিফিকাল্টভাবে নেই, ওই যে আমরা স্ট্রাকচার শিখি না, বুঝে পড়ি না, সব কিছু মেমোরাইজিং করার তো কিছু নাই। ওকে, একটা টিচার বা ধর একটা ঘোড়াওয়ালা একটা ঘোড়াকে কিন্তু নদী পর্যন্ত নিতে পারবে, তাকে পানি খাওয়াতে পারবে না, পানিটা ঘোড়ার স্বইচ্ছায় খেতে হবে। মাইন্ডে রাখবা বিষয়টা কিন্তু। ওকে, আমরা যতই ট্রাই করি না কেন, যতই চেষ্টা করি না কেন, তোমরা 1 ঘন্টায় এনাফ উপদেশ আমি দিব, এনাফ উপদেশ তোমাকে আমি দিব, এনাফ তোমার পিছনে শ্রম দিব, মারবো, আদর করব, বোঝাবো। 1 ঘন্টার পরে তো তুমি আমার কাছে থাকতেছো না, বুঝাইতে পারছি? তবে 1 ঘন্টায় তোমার একটা ফোকাস আমি পাই, এরপরে তো তোমার ফোকাসটা বাসায় থাকে কিনা আমি জানি, আসলে থাকে না। ধরো ওটাই সত্য। আচ্ছা, সবাই একটু দেখো। ওকে, ক্লাসটা কিন্তু রেকর্ড করছি, কেমন? আমরা আগে গুগল থেকে স্টোরিটা নিব বা পিক তুলে নিব, যেভাবেই নাও, ঠিক আছে? আমি আগে গুগল থেকে নিই স্টোরিটা। ধরো এ ফ্রেন্ড ইন নিড, ইজ এ ফ্রেন্ড ইন ডেড, স্টোরিটা। ওকে, তো এটা একটা স্টোরি না, কই, এই যে স্টোরি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, স্টোরিটা যে কোনো জায়গা থেকে পিক তুলে নাও, যেভাবে হোক আগে নিবা, ঠিক আছে? নেওয়ার পরে যে কাজটা করবো আমি দেখাই, আসুক। ধরো বাংলা সহ আসার কথা তো। আচ্ছা, এখানে ওটো বাংলাটা চলে আসছে। আমি বলতে চাচ্ছি যদি বাংলাটা না আসে, তুমি এখান থেকে এভাবে কপি করবা সম্পূর্ণটা, লক্ষ্য করিও। তুমি আগে কপি করবা, কেমন? কপি করার পরে তুমি গুগল ট্রান্সলেট আছে না, গুগল ট্রান্সলেটে যাবা, যেখানে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, তুমি বাংলা টু ইংলিশ টু বাংলা দিবা, পেস্ট করে দিবা। ওকে, কি আসছে এটা? সরি, ওটা কপি হয় নাই। আচ্ছা, আমরা একটু কপি করে দেখি আরেকবার। যদি আমরা এখানে যাই, পেস্ট করলে হ্যাঁ আসছে, তখন থেকে এই যে নিচে বাংলাটা আসবে, ঠিক আছে? আমরা এইটা অনুসারে পড়া শুরু করব। কথা ক্লিয়ার? এইটা অনুসারে যখন পড়া শুরু করবো, আমি একটু দেখাই রুট করে। দেখো, আমি কিন্তু ওই বাংলাটা দেখি নাই, কারণ কোনো জায়গায় তুমি বাংলা পেতেও পারো, বাংলা নাও পেতে পারো। তুমি বাংলার আমরা যে কোনো ইংলিশ বাংলা ট্রান্সলেট করতে পারবো এখানে, নাম্বার 1। এখন তোমাকে দেখাচ্ছি স্টোরি কীভাবে লিখবা, চলো আমি এই সম্পূর্ণটাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি, কেমন? এখন যদি তুমি এটাকে বাংলাটা একবার পড়ো, তোমার কি মনে হয় বাংলাটা একটা আয়ত্তে চলে আসবে না? বাংলাটা পড়লে মাথায় থাকবে কিনা আগে এতটুকু বলো। হ্যাঁ, 1বার থেকে 2বার পড়লে এনাফ না, কিন্তু ইংলিশ থেকে 2বার পড়লে এনাফ। আর চলো আমরা একটু দেখি কেমনে বাংলাটা পড়ে জাস্ট ইংলিশটা আমরা পড়বো না, আমরা কিছু ট্রায়ের জন্য তুমি পড়তে পারো। বলছে, আরে উপর নিচ হয় কেন? এখানে বলছে যে এক সময় একই গ্রামে 2 বন্ধু থাকতো। এক সময় একই গ্রামে 2 বন্ধু থাকতো। তাকাও,
এক সময়ে একই গ্রামে দুই বন্ধু থাকতো। তাহলে দুই বন্ধু থাকতো, মনে রাখবো যে ওয়াজ ওয়ারের অর্থ যেভাবে ল লেলাম হয়, কি লিখছিলাম, ল লে লাম, এটার অর্থ কিন্তু এইভাবে হয়, তো তে তাম, এইভাবে বলতে পারো তুমি, তো তে তামও বলা যাবে। কথাটা কি ক্লিয়ার স্যার? তো তে তামও বলা যাবে। তাহলে এখানে যদি বলছে এক সময় এক গ্রামে দুইজন বন্ধু থাকতো, আমি যে বাংলাটা অবিকল এইভাবেই নিতে হবে এমন কোনো কথা নাই। তুমি বলতে পারো যে এক সময় সেখানে দুই বন্ধু থাকো, ওকে ফাইন। তাহলে যেখানে তুমি নির্দিষ্ট সাবজেক্ট খুঁজে পাবা না সেখানে বলবা দেয়ার। নির্দিষ্ট সাবজেক্ট খুঁজে না পাইলে কি বলবা? আচ্ছা বলছে এক সময় এক গ্রামে দুইজন বন্ধু থাকতো, এখানে সাবজেক্টটা কে? আমার কথাটা বুঝো। এই যে এখানে বলছে যে এক সময় একই গ্রামে দুই বন্ধু থাকতো, সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট দিয়ে না পরে ওয়াজ ওয়ার বা বারবার টু যাই দিই। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট যখন দেখবো সাবজেক্ট খুঁজে পাওয়াটা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন তুমি সাবজেক্ট হিসাবে ইউজ করবে কাকে? মনে থাকবে তো? আর তাহলে এখান থেকে আমি কেমন ট্রান্সলেটটা করি, এক সময়, এটা তো এগুলো এক্সট্রা ইংলিশ। ওয়ান্স আপন এ টাইম, বলো ওয়ান্স আপন এ টাইম, এগুলো তো স্টোরি পড়তে পড়তে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই এক সময় বা লং লং এগো, লং লং এগো, ওয়ান্স আপন এ টাইম, এই কথাগুলো আমরা এক্সট্রা বলতে পারি না? আচ্ছা এখন বলো, দেখো তো এক গ্রামে দুই বন্ধু থাকতো, আমরা মূলত ট্রান্সলেট করবো এটা, এক গ্রামে দুই বন্ধু। তাই এখানে সাবজেক্ট কোনটা আমার মাথায় ঠিক আসতেছে না, আসতেছে, তখন আমি সাবজেক্ট ইউজ করবো কি, দেয়ার। কি ইউজ করবো? দেয়ার। বন্ধু থাকতো, থো আসতেছে, এখানে নির্দিষ্ট কোনো ভার্ব আছে? ভার্ব আছে তো, গ্রামে দুই বন্ধু থাকতো। আচ্ছা তুই যদি থাকতো বলো নির্দিষ্ট ভার্ব নাই, আর বাস করতে বললে লিভত্ব বাস করা আছে, তাহলে আমি থাকতো বলবো না কি বাস করতে বলবো? যা আছে তা বলি। দেয়ার ওয়াজ, দেয়ার কি বলবো? থাকতো, তোতে তাম যে কথা ল লেলাম সে, তাহলে দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড, টু, এখানে দুইটা বন্ধু থাকতো, দুইজন কি, দেখো ওয়ান্স আপন টাইম, এটা কিন্তু এক্সট্রা, এটা কি এক্সট্রা। দেয়ার ওয়াজ মানে কি, সেখানে থাকতো, ছিল, সেখানে ছিল, সেখানে ছিল বা থাকতো, অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, এটা কি অবজেক্ট। দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড, শেষ। ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড। কেন এই স্ট্রাকচারে গেছি, বারবার টু স্ট্রাকচারে যাই নাই, কারণ এখানে তো ভার্ব নাই, ডাইরেক্ট বলছে থাকতো বা ছিল। তাহলে সাবজেক্ট কি, দেয়ার, সাবজেক্ট পাইনি মানে কি, দেয়ার, দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড, দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড। শুধু এখানে এক্সট্রা একটা কথা আছে, স্যার গ্রামে কোথায়? তাহলে আমরা এখানে এক্সট্রা লিখবো ইন এ ভিলেজ, কারণ আমি বলেছিলাম প্রিপোজিশন দিয়ে তুমি বাক্যকে অনেক লম্বা করতে পারো। এই যে ইন এ ভিলেজ, আর একটা প্রিপোজিশন দিয়ে আরও লম্বা করা যাবে, কিন্তু মেইন বাক্য কতটুকু স্যার? এই যে সাবজেক্ট হচ্ছে দেয়ার, বলে মেইন বাক্য কতটুকু স্যার? সাবজেক্ট হচ্ছে দেয়ার, এটা হচ্ছে এখানে থাকতো বা ছিল, এটা হচ্ছে অবজেক্ট। এরপরে প্রিপোজিশন জোড়া দিয়ে দিয়ে এখান থেকে টেনে একটা বাক্য রাস্তার মাথায় নেওয়া যাবে, ওইটা কোনো ফ্যাক্ট না। মেন কোনটা? দেয়ার ওয়াজ টু ফ্রেন্ড, দেয়ার ওয়াজ। সবসময় একটা সেন্টেন্সে তুমি মেইন বাক্যটা খুঁজবা, দেখবো তোমার আনসার তুমি পেয়ে যাবা। প্রথম আনসারটা পেয়েছো, দেখো এটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম। এবার সেকেন্ড আনসারে যাই, তারা একে অপরকে খুব ভালোবাসতো। এই যে বাসতো মানে এটা ললেলাম। আচ্ছা ভালোবাসা, এটা ভার্ব না? এনে ভার্ব আছে, তাহলে কি ওয়াজ ওয়ারের রুলসে যাবো নাকি ভার্বের টু এর রুলসে? তারা একে অপরকে ভালোবাসতো, রানিং কিন্তু না। তাহলে তারা, এখানে সাবজেক্ট পাইছি নাকি পাই নাই? তারা, তাহলে তারার ইংলিশটা কি? দে। তাহলে এই যে ভালোবাসার ইংলিশটা কি? লাভ। এই যে ডাইরেক্ট আমরা এখানে বসে দিব যে দে লাভ। এখন লাভ না, এটা হবে লাভড, ভালোবাসতো। দেখো আমার মেন কাজ করে দিয়েছে, অবজেক্টটা কোনো ফ্যাক্ট না, মেন কাজ হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব বলেন সবসময় মেন কাজ কি? দে লাভড, তারা ভালোবাসতো। এবার কাকে? একে অপরকে। একে অপর ইংলিশটা এবার তুমি যেভাবে খুশি সেভাবে বসাও, যে ইচ আদার, কি বলবা? ইচ আদার, একে অপরকে। কারণ কেমন ভালোবাসতো, এখানে ফুল স্টপ দিলে হবে না, ওরা খুব বলছে, আমার খুবটা বলতেই হবে না, তারা একে অপরকে ভালোবাসতো। অথবা বললাম কি, দে লাভড ইচ আদার, খুব ভালোবাসতো, তো এই জন্য দেবো যে ভেরি মাচ, ভেরি। দেখো ভার্বের পরে অবজেক্ট, যেটা অবজেক্ট এত সাজানো গোছানোর দরকার নেই, অবজেক্ট তুমি যেভাবে দিবা। দে লাভড ভেরি মাচ ইচ আদার, তাও হয়তো অবজেক্টটা তুমি যেভাবে সেভাবে লিখতে পারো, বাট সাবজেক্ট আর ভার্বটাকে তুমি সবসময় গুরুত্ব দিবা। আমি তোমাকে দেখাচ্ছি সেন্টেন্স বানাবা কীভাবে, ঠিক আছে? এরপরে দেখো, কারণ এখানে এর বাইরে সেন্টেন্স লাগে না। গ্রামের মানুষ একে মডেল হিসেবে নিয়েছে, এই বাক্যটা আননেসেসারি, এটা লেখার দরকার আছে?
আমি দিব না, এটা গ্রামের মানুষ এটাকে মডেল হিসেবে নিচ্ছে। ফাও কথা বাদ দাও। একদিন এই যে মেন কথা যাব, আমি গল্পটা তোমার বাংলা যতটুকু মনে থাকবে ওইটাকে তুমি ট্রান্সলেট করবা। একদিন দুই বন্ধু এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। দেখো আমি ট্রান্সলেট করতেছি। একদিন, তাহলে ওয়ান ডে, কী লিখবো? ওয়ান ডে, যে একদিন। আমি কিন্তু এখনো মেন বাক্যে যাই নেই। ওয়ান ডে, ওয়ান্স, লং লং এগুলো আলাদা রাখবো। ওয়ান ডে দেখো মেন হচ্ছে এই দেখো এখান থেকে দুই বন্ধু, আর আরেকটা হচ্ছে যাচ্ছিল। সাবজেক্টকে দুই, আমি বলছি না সাবজেক্ট আর ভার্বটা নিবা দুই বন্ধু, তাহলে বলো ওয়ান ডে টু ফ্রেন্ডস। এই যে টু ফ্রেন্ডস, দুই বন্ধু। এরপরে কিন্তু সাবজেক্ট দিতে হবে। ভার্ব আছে নাকি নাই? আছে। তাহলে যে দেখো যাচ্ছিল, তাহলে ভার্বের টু, ল এলাম, ভার্ব সহ থাকলে ভার্বের টু, তাহলে ওয়েন্ট, না সরি যাচ্ছিল, তাহলে এটা কিন্তু ওয়াজ ওয়ার আইএনজি, রানিংয়ে ছিল, তাহলে কি দিব? যে ওয়াজ গোয়িং, দুজনে কি যাচ্ছিল। এবার কোথায় যাচ্ছিল? তাহলে অবজেক্ট এখানে কি? ঘন জঙ্গলের মধ্য দিয়ে, ঘন জঙ্গলের, ঠিক আছে। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যাইতে গেলে প্রিপোজিশন কি দিতে হয় জানো? থ্রো। কি দিব? থ্রো। এগুলো তোমাকে প্রিপোজিশন এক্সট্রা জানতে হবে। থ্রো এ ডিপ ফরেস্ট, থ্রো এ কি? ডিপ ফরেস্ট, একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে তারা যাচ্ছিল। বুঝতে পেরেছো কি বলছি? তো বাক্য কিন্তু এটারও ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, থ্রো এ ডিপ ফরেস্ট, একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। এরপরটা দেখেন তোমাদেরকে দিয়ে আমি করাই। যখন তারা বনের মাঝখানে পৌঁছালো, আগে এতটুকু করি। হঠাৎ তারা দেখতে পেল একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। তাহলে আগে করি যখন, এগুলো এক্সট্রা। এই যে ওয়েনের বাংলা কি? যখন। মেইন বাক্য হচ্ছে তারা বনের মাঝখানে পৌঁছলো, মানে তারা, আর একটা হচ্ছে পৌঁছে, তাহলে তারার ইংলিশ কী হবে? দে। পৌঁছানোর ইংলিশটা কি? রিচ অর্থ পৌঁছানো, তাহলে রিচের 2 নম্বর। এটা কিন্তু রানিং না, পৌঁছেছিল। এক কথা ওরাও ওদের মতো লিখছে পৌঁছালো, আমি লিখবো কি? যখন তারা বনের মাঝখানে পৌঁছেছিল, তাহলে পৌঁছেছিল ইংলিশটা কী হবে? রিচ থেকে রিস্ট। তারা যখন এই জঙ্গলের মাঝখানে পৌঁছে, তাহলে তারা পৌঁছেছিল। আমার কথা আসছে কি? ওয়েন, যখন, দে, তারা, রিস্ট, পৌঁছেছিল। কোথায়? এটা অবজেক্ট। কোথায়? মিডল অফ দ্য জঙ্গল। কী দিব? মিডল অফ দ্য জঙ্গল। শেষ। ওয়েন দে রিস্ট মিডল অফ দ্য জঙ্গল। আমি কিন্তু বাক্য এটা আগে তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে কী দিব স্যার? দেখো, হঠাৎ তারা, তাদের দিকে একটা ভাল্লুক এগিয়ে আসতে, মানে তাদের দিকে একটা ভাল্লুক এগিয়ে আসছে, দেখলো। এটা হঠাৎের ইংলিশটা কী হবে? সাডেনলি। এগুলো এক্সট্রা। সাডেনলি করতে করতে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। সাডেনলি, এখানে মেন বাক্য কোনটা? তারা দেখতে পাওয়াটা। এখানে কিন্তু যে ভাল্লুক এগিয়ে আসতেছে এটা পরে, ঠিক আছে। এটা আর একটা বাক্য, যে একটি ভাল্লুক এগিয়ে আসতেছে, এটা আর একটা বাক্য। এটা বাক্য দুইটা। দেখো, প্রথমে তারা দেখলো নাকি দেখেছিল? তুমি তোমার মতো বলো। তারা দেখেছিল, তাহলে এই যে দেখো বলো দে স। দেখার ইংলিশ হচ্ছে সি এর 2 নম্বর কি? এই যে কি দিয়েছি? সাবজেক্ট আর ভার্বের টু। সব জায়গায় সাবজেক্ট ভার্বের টু। তারা দেখেছিল, এই যে এখন নতুন বাক্য এটা। এই যে একটি ভাল্লুক এগিয়ে আসছে, এখানে সাবজেক্ট কোনটা? একটা ভাল্লুক, ভাল্লুক। কি দিব? বেয়ার। আমি বড় হাতে দিয়ে দিছি, ছোটো হাতে দেবো বেয়ার। সাবজেক্ট দিছে, এখানেও তো এটা নতুন বাক্য। একটা ভাল্লুক আসতেছিল, রানিং, এগিয়ে আসছে মানে কি? ভাল্লুকটা কিন্তু রানিং ছিল, তাহলে রানিং এর স্ট্রাকচার কোনটা? ওয়াজ ওয়ার ভার্ব টু। তাহলে দিব বেয়ার ওয়াজ কামিং, বেয়ার ওয়াজ, কারণ ভাল্লুকের বাক্যটা ছিল রানিং। তারা যে দেখেছিল, দেখাটা রানিং ছিল না, তারা দেখেছিল। তারা কি দেখতেছিল নাকি দেখেছিল? দেখেছিল মানে সাবজেক্ট ভার্বের টু। সো, তারা দেখেছিল একটা ভাল্লুক আসতেছে, মানে ভাল্লুকটা রানিং ছিল। তাহলে বেয়ার ওয়াজ কামিং। কাদের কাছে? তাদের কাছে। টু দেম। টু মানে কিন্তু কাছে। টু এর অর্থ কি? প্রিপোজিশনের অর্থগুলো তুমি জানবা, লিখে দিব। তারপর প্রিপোজিশন দিয়ে তুমি বাক্য অনেক বড় করতে পারবো। দরকার কালকে একটা প্রিপোজিশনের ক্লাস করবো আমি। ক্লিয়ার? টু দেম, তাদের কাছে কি এগিয়ে আসতেছিল। অ্যান্ড সম্পূর্ণ এই যে তাদের কাছে এগিয়ে আসতেছে, এখানে তুমি ফুল স্টপ দিলে শেষ। তুমি যদি বড় না করতে পারো, ছোটো করে লেখো, ঠিক আছে। আসো, এরপরে কি বলছে? দুজনেই আতঙ্কিত হয়ে পড়েন, মানে দুজনে কি করছে স্যার? ভয় পেয়েছে। কি করছে? ভয় পাওয়ার ইংলিশ হচ্ছে ফ্রাইটেন মানে কি? ভয় পাওয়া। তা দুজনে ভয় পেয়েছে, তাহলে দুজনেই ইংলিশটা কী হবে? বোথ।
বোথ অফ কি উভয়, বোথ অফ দ্যাম, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, বোথ অফ দ্যাম তারা দুজনেই, কিছু কিছু জানতে হবে, বোথ অফ দ্যাম তারা দুজনে, দুজনে কীভাবে লিখবো, বোথ অফ দ্যাম, বোথ অফ দুজনে, এরপরে যাবে এটা কিন্তু সাবজেক্ট, এটা কি এখন যাবে কোথায় ভার্বে, তা দুজনে কি আতঙ্কিত হয়ে পড়েন, এখানে তো শুদ্ধ ভাষায় লিখছে আমরা আমাদের মতো, আতঙ্কিত হয়ে পড়ে ছিল, তাহলে হয়ে পড়া, আতঙ্কিত হয়ে পড়া, ভার্ব কোনটা, ভার্ব কিন্তু এই সম্পূর্ণটা, আতঙ্কিত হয়ে পড়াটাই কি ভার্ব, তাহলে আতঙ্কিত হয়ে পড়ার ইংলিশটা কি ফ্রাইটেন, বোথ অফ দেম ফ্রাইটেন, বোথ অফ দেম, স্যার ধরেন এখানে কী হবে স্যার, বোথ অফ দেম মানে দুজনে কি আতঙ্কিত হয়ে পড়েছিল, তাহলে আমরা বলবো যে হয়ে পড়া, এক মিনিট একটু এখানে পয়েন্ট আছে, আতঙ্কিতর ইংলিশটা হচ্ছে ফ্রাইটেন, আর হয়ের জন্য হওয়ার ইংলিশ কিন্তু বিকাম, হওয়ার ইংলিশ কি, তাহলে এইটা বার ধরতে পারি আমরা হয়ে পড়াটা, কী ধরতে হয়ে পড়াটা, ঠিক আছে, তাহলে হয়ে দিলে বোথ অফ দেম বিকেম, বিকাম না বিকেম মানে হয়েছিল, কি হয়েছিল, এখন অবজেক্ট হিসাবে ওই আতঙ্ক দেবে, আতঙ্কের ইংলিশটা কি ফ্রাইটেন, FRIGSTN। এখন তুমি কেমনে শিখবা স্যার, একবারে পারবা না, তুমি কিন্তু ইনডাইরেক্টলি মুখস্থ না করে তুমি যখন প্র্যাকটিস করবা লাইন বাই লাইন, তোমার এখানে অনেক কিছু শেখাও হচ্ছে, আর এটা একবারের প্র্যাকটিসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি যে বলো এই যে আমার আবার মুখস্থ, বলো কয়টা মুখস্থ করবা, তুমি যখন এইভাবে দুইটা ভেঙে পড়বা দেখবা 3 নাম্বারটা তোমার ভেঙে পড়ার দরকার নেই, তোমার ডাইরেক্ট বাংলাটা 2বার রিডিং পড়বা, মিলাই দেখিও, বা ইংলিশটা উঠতে গেলে তুমি একবার পড়বা বা নিজের মতো লিখতে পারবা, মানে নিজের মতো লেখার একটা অভিজ্ঞতা অর্জন করাচ্ছি। আরেকটা কথা বলে দিই আমি এখানে, কেন এটা পড়াচ্ছি, আমি তো মুখস্থ দিতে পারতাম, আমি লিখে দিচ্ছি ইন্টারে কোনো স্টোরি কমন পড়বে না, ক্লিয়ার, স্টোরি কখনোই কমন পড়ে না, ভাগ্যে থাকলে 10 বছর একবার ইন্টারে স্টোরি আসে ক্রিয়েটিভ, কি আসে বলবো দেয়ার ওয়াজ এ গার্মেন্টস ওয়ার্কার নেমড রহিমা, বাকিটা তুমি লিখবে, তুমি একরকম লিখবে ও একরকম লিখবে, ওরা কিন্তু স্টোরি, এটা কোনো স্টোরি নেই, ওরা দেখে যে কে কতটুকু লিখতে পারছে এই স্ট্রাকচার দিয়ে, কে কতটুকু, তারপর তোমাকে ক্রিয়েটিভ হতে হবে নাকি হবে না, কনফার্ম ক্রিয়েটিভ হতে, এখানে কিচ্ছু করার নাই, কারণ স্টোরি কমন পড়বেই না, কলেজে তোমরা 2-1টা পরীক্ষায় দিবে, সবগুলো পরীক্ষা দিবে, কারণ কলেজে সাজেশন ভিত্তিক, ইন্টারে কখনোই দিবে না, কখনো সরকারি কলেজগুলো তো জীবনও কমন পড়ে না, কারণ ওরা আগে থেকে ওই বোর্ড মোতাবেক পড়ায়, কিন্তু এই ব্যবসা ট্যাবসা যেগুলো আছে দাও তোমার তো ওরা কমন পড়বে, ওরা তো সাজেশন ভিত্তিক পড়ায়, ক্লিয়ার, আসো এরপরেটাতে যাই, এরপরে যদি যাই স্যার এরপরে বাক্যটা কী বলছে বলেন, দেখো শেষ কিন্তু কই, আমরা একটু এখন তাড়াতাড়ি করি, দুজন এতক্ষণ হয়ে বলে একজন জানতো কিভাবে গাছে উঠতে হয়, আগে এতটুকু করি, একজন জানতো, তাহলে আমরা বলবো ওয়ান ফ্রেন্ড, দেখাও, ওয়ান ফ্রেন্ড, এক বন্ধু জানতো, এক বন্ধু কি জানতো কিভাবে গাছে উঠতে হয়, তাহলে ওয়ান ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট, জানার ইংলিশটা কি জানতো, নিউ, এলাম যেটা তদেতাম এটাই, তাহলে কি ওয়ান ফ্রেন্ড নিউ, এক বন্ধু জানতো, এখন কীভাবে ইংলিশটা কি, এটা অবজেক্ট, কীভাবে গাছে উঠতে হয় এটা কিন্তু অবজেক্ট, তাহলে কীভাবে ইংলিশটা হবে হাউ টু, আমরা ইউটিউবে সার্চ করি না হাউ টু, আর উটার ইংলিশটা কি ক্লাইম্ব, হাউ টু ক্লাইম্ব ইনটু এ ট্রি, কীভাবে গাছে উঠতে হয়, অবজেক্ট একটু মোটামুটি তোমার মতো গুছায় লিখলে হবে। ওয়ান ফ্রেন্ড নিউ জানতো, ওয়ান ফ্রেন্ড জানতো হাউ টু ক্লাইম্ব ইনটু এ ট্রি, কীভাবে গাছে উঠতে হয়, ওকে, প্রিপোজিশনাল ক্লাস আমি নিব। এরপরে কিন্তু এই যেখানে একটা বলছে না, কই এনাদের বন্ধু কোথায়, কিন্তু অন্যজন তা করতে পারে না, বা অন্যজন জানতো না, ডাইরেক্ট বলে অন্যজন জানতো না, আমি করতে পারি না, তুমি করতে পারিনি, করার ইংলিশটি তুমি ভেবে থাকবো, একজন জানতো আরেকজন জানতো না, তাহলে জানতো মানে ওয়ান ফ্রেন্ড নিউ, আরেকজনে জানতো না, তাহলে ডিড নট নো, ঠিক আছে, যে বাট এই যে লিখবো কি বাট অ্যানাদার মানে কি অ্যানাদার ফ্রেন্ড, অন্য বন্ধু যত ব্যাখ্যা করবো তত বড় হবে, যত বড় হবে ততই মার্ক, অ্যানাদার ফ্রেন্ড ইজ এ ডিড নট, কী দিব ডিড নট নো, অন্য বন্ধু, নো কিন্তু দেখো এখানে বারবার 1 নাম্বার ইউজ করছি, ডিড নট দিলে বারবার কয় নং ইউজ করবো, ডিড নো জানতো না ওই হাউ টু ক্লাইম্ব ইনটু এ ট্রি, আবার লিখবা কিন্তু আরেক বন্ধু জানতো না কীভাবে গাছে উঠতে হয়, তো
প্রথম বন্ধু দ্রুত একটা গাছে উঠে গেল, তাহলে ফার্স্ট ফ্রেন্ড বলো, FIRST, ফার্স্ট ফ্রেন্ড। ফার্স্ট ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট, মেনটা হচ্ছে ও উঠেছিল, উঠার ইংলিশটা কি ক্লাইম্ব, তাহলে উঠেছিল কিন্তু ক্লাইম্ব থেকে হবে ক্লাইম্বড, এখানে VED, ক্লাইম্বড, ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড। মানে দেখো ফার্স্ট ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, ক্লাইম্ব তো উঠেছিল, আমি বলছি সাবজেক্টের পরে ভার্ব টু। ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড ইনটু এ ট্রি, একটা গাছে উঠে ছিল, শেষ এতটুকুই, একটা গাছে উঠে ছিল। সে তার বন্ধুর নিরাপত্তার কথা ভাবেনি, সে ভাবেনি, বাবার ইংলিশ হচ্ছে থিঙ্ক, 2 নম্বর হচ্ছে থট, তাহলে কে ভাবেনি, সে ভাবেনি, সাবজেক্ট কে, সে ভাবেনি। না বোধক মানে ডিডন, না বোধক মানে কি, ভাবেনি মানে কি মনে রাখবা, নি ডিড নট, এর একটা আনসার হচ্ছে ইয়া, নি এর বাংলা ইংলিশ হচ্ছে ডিড নট, নি এর ইংলিশ কি মনে থাকবে, তাহলে হি ডিড নট, সে নি, বাবা বলি নাই, হি ডিড নট, এবার বাবার ইংলিশ কি থিঙ্ক, অর্থাৎ চিন্তা করা, ডিড নটের পরে বারবার কিন্তু 1 নম্বরই হয়। হি ডিড নট থিঙ্ক, সে চিন্তা করেনি, সে চিন্তা করেনি, কার কথা, তার বন্ধুর কথা। হি ডিড নট থিঙ্ক অ্যাবাউট, তো কি সম্পর্কে, অ্যাবাউট হিজ ফ্রেন্ড, কি ফ্রেন্ড, সে তার বন্ধুর কথা চিন্তা করেনি, বন্ধুর নিরাপত্তার কথা, এত কিছু কথা বলার দরকার নেই, সে তার বন্ধুর কথা চিন্তা। তুমি যত সহজে লিখতে পারো ততই তুমি তোমার মতো করে লিখে আসতে পারবে, ঠিক আছে। অবিকল তুমি কপি করতে যাইও না, যে যা বাংলা যেভাবে আছে আমাকে এইভাবেই লিখতে হবে, নেভার। কাটো না, খালি কাটো, কেটে কুটে সেটে ফেলে দাও, নিজের থেকে আরও কিছু অ্যাড করো, স্টোরিটাকে তুমি তোমার মতো বানাও। তুমি যে সাউন্ড দিয়ে শিখতেছো, লেলাম, তেছিলাম, তারপর ছিল না, তোমার সাউন্ড দিয়ে স্টোরিটা তুমি বলো, ওদের তো বাংলাটা একবার পড়বা, পরে তুমি তোমার সাউন্ড দিয়ে বলো, দেখো তোমার আনসার তুমি পেয়ে যাবে যে কীভাবে লিখবা। এরপরে দেখো অপর বন্ধুর মন খারাপ হয়ে গেল, এক কথায় মন খারাপ করেছিল, মন খারাপ মানে বা মন খারাপ অনুভব করে কিন্তু, তারপরে আমি কি দেবো, আদার্স ফ্রেন্ড কি বলবো, বা সেকেন্ড ফ্রেন্ড কি বলবো, সেকেন্ড ফ্রেন্ড। ফিল থেকে দেবো ফেল্ট, ফিল থেকে কি ফিলও তো অনুভব করা, আর ফ্যাট মানে অনুভব করেছিল, কেমন অনুভব করেছিল, স্যাড, মানে দ্বিতীয় বন্ধু মানে একটু এটাই মন খারাপ করেছিল, মানে খারাপ অনুভব করেছিল। আচ্ছা যাই হোক, এতটুকু, আর কিছু দরকার নেই। এই যে হয়ে গেল, তুমি যদি বলে হয়ে গেল আর ইংলিশ কি চিন্তা করতে যাও, শেষ, তোমার মতো তার মন খারাপ, মানে সে মানে দুঃখ অনুভব করলো, একটু স্মার্টলি তুমি অন্যভাবে বলো না, সেম কথাটা তুমি অন্যভাবে বলো, দেখবো তুমি আনসার পেয়ে যাবা। ইংলিশ কিন্তু এভাবে বলতে হয়। এরপরে দেখো এখানে কি বলছে, তবে তিনি মনোবল হারাননি, ঠিক আছে, এই বাক্য না লিখলে না লিখো, বা লিখতেও পারো, ঠিক আছে। হি ডিডন্ট লস হিজ হোপ, এখানে হারাননি মানে কি, হারানোর ইংলিশ হচ্ছে লস, তাহলে কি দেবো হি, আর নিয়ের ইংলিশটা কি বলছি মাত্র, ডিড নট, হি ডিডন্ট লস, সে হারায়নি, কি হারায়নি, এই যে অবজেক্ট, এটা কি অবজেক্ট, হিজ হোপ, হোপ তো কি আশা, মনোবলের ইংলিশ কি হোপ, ওই আশা যে কথা মনোবল, হি ডিড নট লস হিজ হোপ, সে তার আশা হারায়নি। তো এখানে বলবো কি, তিনি বুদ্ধিমান ছিলেন, এই যে তিনি ছিলেন, দেখো এখানে ভার্ব নাই, শুধু ছিলেন, তাহলে কি দেবো হি ওয়াজ ইন্টেলিজেন্ট বলতে পারো, বুদ্ধিমান, হি ওয়াজ উইজ, তুমি যেটা যেমন আনসার মিলে আর কি, ঠিক আছে। হি ওয়াজ ইন্টেলিজেন্ট, তিনি কি ছিল, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, তিনি বুদ্ধিমান ছিলেন। আমি বাক্য তোমাকে মিলাই দেখাচ্ছি, আবার নাড়াচ্ছে এটাকে। তিনি জানতেন ভাল্লুক কোনো মৃতদেহ স্পর্শ করে না, কথাটা এরকম। তাহলে প্রথমটা হচ্ছে তিনি জানতেন, এটা হচ্ছে একটা বাক্য, তা তিনি জানতেন, জানার ইংলিশটা কি নো থেকে হবে কি নিউ, তিনি জানতেন, এই যে হি নিউ, তিনি জানতেন, কমা। দ্বিতীয় বাক্য হচ্ছে ভাল্লুক, সাবজেক্ট ভাল্লুক, আর ভার্ব হচ্ছে স্পর্শ না করা, ওকে। তারপরে স্পর্শ, তাহলে লিখব কি, যে এ ওয়্যার, একটা ভাল্লুক বা ওয়্যার ডাইরেক্ট হলো কি, এ ওয়্যার ডিডন্ট টাচ, আমি একবার এখানে যেভাবে সেভাবে যাচ্ছি আর কি, ডিডন্ট টাচ
হয়তো তুমি যদি আনসার ওয়াইজ কিছুটা দেখে দেখে মডিফাই করো, আরও সুন্দর আনসার আসবে। আমি তোমার দেখাচ্ছি ডাইরেক্ট কেমনে তোমার মনের কথাগুলো তুমি কেমনে লিখবা। একবার বাংলাটা পড়ে কেমনে মনের কথাগুলো লিখবা, যে এ ওয়্যার ডিডন্ট টাচ এ ডেড বডি। কেমন বডি? ডেড বডি। সে জানতো যে একটা বাল্যক কখনো ডেড বডি টাচ করে না। পরের বার কিন্তু রেকর্ড করবো না, ডাইরেক্ট বোঝাবো। এরপরে বলছে সুতরাং তিনি একটি পরিকল্পনা করলেন, মানে উনি একটা প্ল্যান করে না করেছিল। তুমি বলো হি, বলো এখানে সে একটা প্ল্যান তৈরি করেছিল। তৈরি করার ইংলিশটা কি? মেক। মেকের 2 নম্বর হবে কি? মেড। হি মেড এ প্ল্যান। সে একটা প্ল্যান তৈরি করেছিল। আচ্ছা দেখেন, তারপরে কি সে একটা প্ল্যান করলো, প্ল্যান করার পরে কি করছে স্যার? কই সে তিনি মৃত মানুষের মতো মাটিতে শুয়ে। মেন কিন্তু শুয়ে পড়া, মেন কোনটা? তাহলে বলবো কি হি। লাইট হবে কি? লাইট। লাইট থেকে লাইট। হি লাইট কোথায়? অন দ্য গ্রাউন্ড। অন দ্য গ্রাউন্ড। সে মাটিতে শুয়ে পড়লো, সে মাটিতে শুয়ে পড়লো। এখন বলছে না মৃত মানুষের মতো, মতোটা কিন্তু এখানে অ্যাড করতে হবে, লাইক এ ডেড বডি। লাইক এ বা ডেড ম্যান। ক্লিয়ার? এরপর বলছে বাল্লুক এসে তার কান ও নাক গলিয়ে নিল। মানে বাল্লুক এসে তাকে কি করলো? শুংলো। তাহলে কি লিখবো? দ্য বেয়ার। তো বলতেছে বাল্লুক এসে কি করলো স্যার? বাল্লুক এসে তার কান ও নাক গলিয়ে নিলেন। আমি যদি এখন আমি যদি এইভাবে লিখতে যাও, তোমার অনেক ফের আছে কেমনি এটা ট্রান্সলেটটা করবো। তুমি সহজ ভাষা নিয়ে সব, মানে বাল্লুক এসে তাকে মানে শুংলো, ঠিক আছে? মানে তার নাক দিয়ে তার থেকে একটা স্মেল নিল। তাহলে আমরা বলবো কি? দ্য ওয়্যার এসে। তা আমি এসেটা উল্লেখ করতে পারো, এবার ডাইরেক্ট যেতে পারো যে বাল্লুক তাকে কি করলো? তাকে তার গ্রানটা নিল। তো স্মেল তার বডির গ্রানটা নিল। তা বাল্লুক নিয়েছিল বা স্মেল নেওয়া। স্মেলের ইংলিশটা ডাইরেক্ট বলতে, স্মেলও একটা ভার্ব। স্মেলড কি বলবো? স্মেলড। এই যে স্মেলড হিজ বডি। বাল্লুক তার বডির কি নিল? স্মেল। অথবা আর একটু সুন্দরভাবে লিখলে তুমি লিখতে পারো, মানে নিয়েছিল যদি বলো যে দ্য ওয়্যার। কি বলবা? দ্য ওয়্যার। বাল্লুক নিয়েছিল। নেওয়ার ইংলিশ কি? টেক থেকে বলবো কি? টুক স্মেল। তখন স্মেলটা এখানে নাউন হিসেবে বুঝবে। টুক স্মেল ফ্রম হিজ বডি। ফ্রম অর্থ কি? থেকে। হিজ বডি, মানে বাল্লুক তার বডি থেকে স্মেল নিয়েছিল। ক্লিয়ার স্যার? এরপরে যেটা বলতে পারি আমরা, কই এখানে কি বলছে? বাল্লুক স্মেল নেওয়ার পরে কি মনে হয়েছিল? সে মারা গেছে। এটা কে মনে করছে? বাল্লুক। আমরা বাল্লুক মনে করেছিল। তাহলে আমরা কি বলবো? দ্য ওয়্যার থিং থেকে হবে থট। THOUGHT। থট মানে বাল্লুক মনে করেছিল। দ্যাট অর্থ কি? যে। আমরা লাগাই না? বাল্লুক মনে, তোমার মনে যদি যে আসে দ্যাট দিবা। বাল্লুক মনে করেছিল, দ্য ওয়্যার থট দ্যাট। বাল্লুক মনে করেছিল যে সে নিজে ছিল। হি ওয়াজ ডেড। বাল্লুক মনে করেছিল দ্যাট যে হি ওয়াজ ডেড। সে কি? মৃত ছিল। হি ওয়াজ ডেড। সে মৃত ছিল। দেখো এরপরে কি করছে স্যার? কই বাল্লুকে তার বন্ধুকে, বন্ধুকে দেখে কোথায় হ্যাঁ, কোনো ক্ষতি না করেই সে জায়গা ছেড়ে চলে গেল। তুমি শর্টকাটও করতে পারো যে তারপর বাল্লুক চলে গেল, যে দেন নিজের মতো। তারপর বললো দেন দ্য ওয়্যার। এক্সাম্পল নিজের ট্রান্সলেট করো নিজের। তারপর কি গল্পটা কি জানি? তারপর বাল্লুক চলে গেল। তুমি কিন্তু একবার অবিকল এই বাংলাটার মতো তুমি বলবা না, মনে কীভাবে আসে। তারপর বলো দেন দ্য ওয়্যার ওয়েন্ট অত গিয়েছিল অ্যাওয়ে মানে কি? দূরে। অ্যাওয়েটা হচ্ছে অবজেক্ট। দেন দ্য বাল্লুক মানে দেন দ্য ওয়্যার ওয়েন্ট অ্যাওয়ে। তারপর বাল্লুকটা কি? দূরে চলে গিয়েছিল। ওকে ফাইন। এরপরটা কি বলতে পারি স্যার? কোথায় এয়ারপোর্টটা কোথায়? হ্যাঁ, বন্ধুকে দেখে গাছ থেকে নামলো। না পুরো বাংলাটা আসে না। বলবো ফার্স্ট ফ্রেন্ড। আমরা কি বলবো? ফার্স্ট ফ্রেন্ড নেমেছিল কোত্থেকে? গাছ থেকে। তাহলে মানে নেমে এসেছিল। আসার ইংলিশটা কি? কাম। নেমে আসার ইংলিশটা হচ্ছে কাম ডাউন। তাহলে কাম ডাউন থেকে হবো কি? কেম ডাউন। কিছু মিনিং জানতে হবে, তখন তুমি মিনিংগুলো জেনে নিবো ওই আনসারটা দেখে, ইংলিশের আনসারটা দেখে।
বাংলা থেকে বাংলা লাইনের ইংলিশ আনসার যেটা তোমরা গুগল ট্রান্সলেটে দিবা যে নেমে আসার ইংলিশটা কি। দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ডাউন, প্রথম বন্ধু নেমে এসেছিল ফ্রম তো কি দেখে, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে নেমে এসেছিল, অ্যান্ড এবং তাকে জিজ্ঞাসা করেছিল, অ্যান্ড জিজ্ঞাসা করে ইংলিশটা কি আস্ক। তুমি যে অ্যান্ড দিয়ে কিন্তু ডাইরেক্ট লিখতে পারো, নেমে এসেছিল এবং জিজ্ঞাসা করে না করেছিল, জিজ্ঞেস করে ইংলিশ কি আস্ক, আর করেছিল মানে কি অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল দেখি আমরা একটু এখানে আগে একটু দেখে আসি কি বলছিল। কোথায় 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 বন্ধুকে থেকে গাছ থেকে নেমে আসলো এবং কিছু বললো, তাই বলে সে বন্ধুকে জিজ্ঞেস করলো যে বাল্লুক তোমার কানে ফিস ফিস করে কি বললো, অ্যান্ড আস্কড হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে জিজ্ঞেস করলো যে দ্যাট, তার বন্ধুকে জিজ্ঞেস করলো যে, এবার বলতে পারো, অথবা অথবা জিজ্ঞেস করলো যে নেরেশনের সিস্টেমে বলতে পারো যে ইফ, নেরেশনের সিস্টেম মনে আছে যে ইফ দ্য বেয়ার said এনিথিং, বাল্লুক কি তাকে কিছু বলছে, তাকে কিছু বলেছে কি না, বা অথবা ডাইরেক্ট বলতে পারো যে তার বন্ধুকে আস্ক করছে হোয়াট, ডাইরেক্ট যে হোয়াট। তখন প্রশ্নগুলো কিন্তু অক্সিলারি সামনে আসে, জানো প্রশ্নগুলো ডিডটা কই আসবে, হোয়াট ডিড দ্য বেয়ার, মানে বেয়ারটা কি, তখন ডিডটা সামনে নিয়ে আসছি না, হোয়াট ডিড দ্য বেয়ার সে, মানে বেয়ারটা কি বলেছিল। যখন প্রশ্ন করতে হয়, প্রশ্ন করার সিস্টেমটা কি, সাবজেক্টটা ভিতরে যায়, অক্সিলারিটা কই আসে বাইরে, হোয়াট ডিড দ্য বেয়ার। আচ্ছা এখানে তো প্রশ্ন একটাতে আছে, সব জায়গায় কিন্তু প্রশ্ন আসবে না। হোয়াট ডিড দ্য বেয়ার মানে বেয়ার কি বলেছিল, ঠিক আছে। তখন ওই বন্ধু কি উত্তর দিল, বা আর কিছু নাই, এতটুকুই শেষ। কি উত্তর দিল, বড় করে নাই, বড় করলে তুমি বড় করবা যে দ্য ফার্স্ট ফ্রেন্ড সেড দ্যাট, প্রথম বন্ধু বলেছে যে কি, যে ইনভার্টেড কমার ভিতরে যে ডোন্ট বিলিভ এ ফ্রেন্ড হু লিভ ইউ ইন ডেঞ্জার, যে তোমাকে বিপদে ত্যাগ করে এরকম বন্ধুকে কী করবে না, বিশ্বাস করবে। আচ্ছা ওইগুলো যদি থাকে তুমি লিখবা বা নিজের মতো। ট্রান্সলেটের সিস্টেমটা বুঝতে পেরেছো, ট্রান্সলেটে কিন্তু কঠিন না। কঠিন লাগছে কারো কাছে স্যার বলো, হালকা আমি যে 100 ভার্বের যে শিট দিয়েছি ওই 100টা ভার্ব যদি পারো, আর ওই পার্সনগুলো তো ওইখানে আছে, মোটামুটি পার্সনগুলো আর এই যে স্ট্রাকচারগুলো দিচ্ছি মোটামুটি মুখস্থ করলে তুমি এই মানটা কমন তুমি লিখতে পারো। পরীক্ষায় তুমি এটা কেন প্র্যাকটিস করবা জানো, তুমি কিন্তু নিজে বানিয়ে 2 থেকে 4 পেজ লিখবা, মানে তোমার দেখবে টিচাররা কি জানো, তুমি একটা গল্প তুমি নিজে কাল্পনিকভাবে একটা গল্প বানাবা যে দেয়ার ওয়াজ এ উম্যান হু ওয়ার্কড ইন এ গার্মেন্টস নেমড রহিমা। এবার রহিমা সম্পর্কে ও বানাবে একটা, তুমি বানাবে একটা, ও বানাবে একটা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো গল্প নাই, যে যার মতো করে 4 পেজ। ওরা খালি দেখবে যে বানানোর নিয়ম কারটা ঠিক আছে, কার গ্রামাটিক্যাল কোনো বোঝে না, কে বাক্য বানাইতে পারতেছে। গল্প তো কারোরটা ঠিক না, কোনো গল্প আছে নির্দিষ্ট না, তাহলে দেখবে যে কার লাইনগুলো মানে গ্রামাটিক্যাল ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, টেন্স ঠিক আছে, এগুলো দেখবে শুধু। ক্লিয়ার? সো নিয়মটা শেখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এখন থেকে। আর এখন তোমার কি স্কুলে মুখস্থ করাবে, কলেজে মুখস্থ পরীক্ষা দেবা, টেস্ট পর্যন্ত তুমি খালি সিলেবাস ওয়াইজে পরীক্ষা দিবা, তারপর কি হবে, টেস্টে পরে তুমি তো এইখানেই আসবা। তো আগের থেকে শেখাটাই তো বেটার। তোমার এখন সিলেবাস আছে যেগুলো আছে ওইগুলো এই ওয়াইতে শিখবা, যে আমি নিজে ক্রিয়েট করতে পারি কিনা। যদি বাসে গিয়ে প্র্যাকটিস না করেন তাহলে করার কিছু নাই। তোমাকে প্রথমে 2-3টা এভাবে প্র্যাকটিস করতে হবে, আমাকে আক্স করতে হবে আমার এসে, যদি বেঁচে যাও তারপরে 2-3টা তুমি সাকসেস পেয়ে যাবা। বাকিগুলো দেখবা তোমার 10 মিনিট লাগবে উঠতে গেলে, 10 মিনিট। আমার ট্রান্সলেট করতে এখন কতক্ষণ লাগবে, 5 মিনিট লাগবে, তা তোমার ট্রান্সলেট করতে উঠতে গেলে 10 মিনিট লাগবে, আর বেশি না। ক্লিয়ার? আল্লাহ হাফেজ।